আমরা আজ মমতাজ উদ্দিন আহমেদের লেখা দীপ্ত অতীতের প্রতিধ্বনি ইসলামের সোনালী অধ্যায় এই প্রবন্ধেটার কিছু দিক নিয়ে কথা বলবো। লেখাটা ইসলামের এমন একটা সময়ের ছবি তুলে ধরে যখন ধর্ম শুধু ব্যক্তিগত ব্যাপার ছিল না, বরং সমাজ গড়ার একটা বড় শক্তি ছিল। ঠিক। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্যও সেটাই। লেখকের চোখে সেই সোনালী যুগের মূল ব্যাপারগুলো কি ছিল, কেনই বা তার পতন হলো বলে তিনি ভাবছেন, আর এই সময়ে দাঁড়িয়ে সেই পুরনো আলোচনা কতটা প্রাসঙ্গিক, এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা। প্রবন্ধের শুরুতেই একটা বেশ জোরালো আইডিয়া দেওয়া হয়েছে। বলা হচ্ছে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এই আনুষ্ঠানিক ব্যাপারগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। একদমই না, বরং পৃথিবীতে আল্লাহর দিন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করাটাই ছিল আসল লক্ষ্য। হ্যাঁ, আর সেই সময়ের মানুষেরা নাকি এর জন্য নিজেদের অর্থ, শ্রম, মেধা, এমনকি জীবন পর্যন্ত দিতে তৈরি ছিলেন। আর এই প্রসঙ্গেই লেখক জিহাদ শব্দটা যেভাবে এনেছেন সেটা কিন্তু খেয়াল করার মতো। আচ্ছা, কিভাবে? তিনি এটাকে দেখছেন সত্য আর ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা চেষ্টা হিসেবে, একটা নিরাপদ স্থিতিশীল রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা বা সংগ্রাম আর কি। আমরা সচরাচর জিহাদ বলতে যা বুঝি তার থেকে এর মানেটা এখানে বেশ খানিকটা ছড়ানো। ও আচ্ছা, তার এটা শুধু ধর্মীয় যুদ্ধ নয়, বরং সামাজিক আর রাজনৈতিক ন্যায়ের লড়াইও। হ্যাঁ, লেখকের ব্যাখ্যাটা সেদিকে ইঙ্গিত করে। এটা শুধু বিশ্বাসের ব্যাপার ছিল না, সমাজটাকে সক্রিয়ভাবে গড়ে তোলার একটা প্রচেষ্টা ছিল। আর এই চেষ্টার ফলেই কি সেই সময়ের অসাধারণ সব অর্জন, যেমনটা প্রবন্ধে বলা হয়েছে, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, শিল্পকলা, স্থাপত্য সবকিছুতেই দারুণ উন্নতি। ঠিক তাই। লেখক তো বেশ কিছু উদাহরণও দিয়েছেন। যেমন ধরুন গণিতে আল খোয়ারিজমির কাজ শুধু নতুন তত্ত্ব নয়, আজকের যে অ্যালগোরিদম তার ভিত্তিও তো সেখানেই। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। আর চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা? অবশ্যই। তার আল কানুন ফিত্তিব্ত শত শত বছর ধরে সরকার পশ্চিমে চলেছে, টেক্সট বুক হিসেবে। জ্যোতির্বিদ্যা, দর্শন সবেতেই মুসলিম চিন্তাবিদদের অবদান ছিল বিরাট। এখানে আরেকটা জিনিস আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। লেখক বলছেন মুসলিমরা এত বড় সাম্রাজ্য গড়েছিল, কিন্তু তারা নাকি ঔপনিবেশিক শোষণ চালায়নি, বরং স্থানীয় সংস্কৃতির সাথে মিশে গিয়েছিল। এটা তো একটু অন্যরকম শোনায়। ঠিক, এই দিকটা আসলেই গুরুত্বপূর্ণ। এর কারণ হিসেবে লেখক দুটো জিনিসের কথা বলেছেন। এক হলো ইসলামের জ্ঞান অর্জনের ওপর যে জোর দেওয়া, আর অন্য সংস্কৃতিকে জানার যে আগ্রহ। আচ্ছা। আর দুই হলো কোরআন সুন্নাহ ভিত্তিক একটা শাসন ব্যবস্থা, যেখানে ন্যায় বিচার আর শাসকের একটা জবাবদিহিতার ধারণা ছিল। স্থানীয় সংস্কৃতির প্রতি এই যে একটা সহনশীল মনোভাব, এটাই তখনকার সমাজকে আরও ধনী করেছিল। আর দেখুন, প্রযুক্তির নৈতিক ব্যবহারের যে কথাটা লেখক বলেছেন, প্রযুক্তি যেন মানুষের ভালো করে, ধ্বংসের কারণ না হয়, এই চিন্তাটা তো আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক, তাই না? অবশ্যই। কিন্তু এত কিছুর পর সেই সোনালী যুগের পতনটা কেন হলো? লেখক কি কারণ দেখিয়েছেন এর? সরে আসে একটা সামগ্রিক নিষ্ক্রিয়তা চলে আসে। নিষ্ক্রিয়তা? হ্যাঁ, আর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় নিজেদের ভেতরের বিভেদ। ভাষা, গোষ্ঠী, ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে রেষারেষি, সংঘাত শুরু হয়। লেখক তো বর্তমানের দিকে তাকিয়ে ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গাদের দুর্দশার কথা মনে করিয়ে দিয়ে এই অনৈক্যের দিকেই আঙুল তুলেছেন। তার লেখকের মূল বক্তব্য হল ঐক্য নষ্ট হওয়া আর সেই আদি আদর্শ থেকে সরে আসাই পতনের কারণ। লেখকের যুক্তিটা অনেকটা সেরকমই। তিনি মনে করেন কোরআনে যে চুক্তির কথা বলা আছে, জীবন আর সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করার যে ওয়াদা, তা থেকে দূরে সরে যাওয়াটাই হলো মূল কারণ। তাহলে এর সমাধান কি? লেখক কি বলছেন? সমাধানের পথ হিসেবে তিনি আবার সেই উৎসের দিকেই ফিরতে বলছেন, কোরআনের জ্ঞান অর্জন করা আর সাহাবীদের মতো বিশ্বাস ও আত্মত্যাগের মানসিকতা ফিরিয়ে আনা। অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা লেখকের নিজস্ব বিশ্লেষণ এবং তার প্রস্তাবিত পথ। আচ্ছা, তাহলে মোদ্দা কথায় আসলে লেখাটা ইসলামের একটা গৌরবময় অতীতকে আমাদের সামনে আনছে, যা বিশ্বাস, ত্যাগ আর জ্ঞান চর্চার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আবার একই সাথে এখনকার চ্যালেঞ্জগুলো আর লেখকের চোখে তার থেকে বেরোনোর পথের কথাও বলছে। হ্যাঁ, একদম। আর পুরো আলোচনাটা একটা মৌলিক প্রশ্ন কিন্তু সামনে আনি। লেখক যেমনটা দেখিয়েছেন, একটা জাতির সামষ্টিক বিশ্বাস,
তাদের কিছু নির্দিষ্ট কাজ, যেমন জিহাদের ওই ব্যাখ্যাটা আর সেই সভ্যতার উত্থান পতনের মধ্যে একটা গভীর যোগাযোগ আছে বলে তিনি মনে করেন। ঠিক। এখন ভাবনার বিষয় হল এই ধরনের ঐতিহাসিক ধারণা বা বয়ানগুলো, এগুলোর যে বিভিন্ন ব্যাখ্যা থাকে, সেগুলো আজকের সমাজে আত্মপরিচয়, ঐক্য বা অগ্রগতির পথ খোঁজার যে আলোচনা, তাকে আসলে কিভাবে প্রভাবিত করতে পারে। এই ঐতিহাসিক স্মৃতি বা তার ব্যাখ্যা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য ঠিক কী অর্থ বহন করে, এটা নিয়ে ভাবা যেতে পারে।